আচ্ছা, চলো এখন আমরা চলে আসছি যন্ত্র নিয়ে। ঠিক আছে, দেখতে পাচ্ছ যন্ত্র। এই আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসছি আমরা স্পেরোমিটার নতুন একটা প্র্যাকটিক্যাল নিয়ে, যার নাম হচ্ছে স্পেরোমিটারের সাহায্যে গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। তোমাদেরকে একটু বলি, তোমাদের কলেজ জীবনের সর্বপ্রথম প্র্যাকটিক্যাল এটাই, যে স্পেরোমিটার সাহায্যে কোনো গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা। তো আমাদের হয়ে থাকে ম্যাক্সিমামে, আমরা শুরুর দিকে কলেজে কম গেলেও বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে কম থাকলেও আমাদের এটা করা হয় না। তো দিন শেষে এই প্র্যাকটিক্যালটা থেকে আমরা বঞ্চিত হই বা আমরা করি না, এটা আমাদেরই দোষ। কলেজে করাই না এমন কিন্তু না, প্র্যাকটিক্যাল করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তোমরা জানো প্র্যাকটিক্যাল 25 মার্কস তোমার A+ আনতে 50% সহায়তা করবে। ক্লিয়ার? আসো, একটা কথা বলে রাখি, এই প্র্যাকটিক্যাল সবচেয়ে বেশি পড়ে স্টুডেন্টদের, এই প্র্যাকটিক্যাল সবচেয়ে বেশি পড়ে কেন? কারণ তোমরা জানো স্প্রিং ধ্রুবক এই যন্ত্রের কিন্তু দাম আছে। তো এটা একটা ল্যাবের মধ্যে 4টা হতে 5টা, এর বেশি থাকে না। কিন্তু স্পেরোমিটার কিন্তু 20-30টা থাকতে পারে, কারণ এটার দাম একদম কম, 350 টাকা। আমার কথা বুঝছো? তো এই জিনিসটা মানে ধরো 50 জন স্টুডেন্টের মধ্যে 20 জনেরই বা 30 জনেরই হচ্ছে স্পেরোমিটার পড়তে পারে। আমার কথা আশা করি বুঝতে পারছো। তো স্পেরোমিটার আর তোমার যদি পড়ে তাহলে তুমি কি করবা? আসো, ছোটবেলায় ক্লাস 9-10-এ তোমরা কি পড়ছো? দুইটা যন্ত্র পড়ছো, একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটা হচ্ছে স্ক্রু গজ। স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে কি করছো? একটা গোলকের, স্লাইড ক্যালিপার্স সাহায্যে কি করছো? একটা গোলকের কি নির্ণয় করছো? একটা গোলকের ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয় করছো। আরেকটা পড়ছো হচ্ছে স্ক্রু গজ। স্ক্রু গজ দিয়ে কি করছো? একটা তারের ব্যাসার্ধ নির্ণয় করছো। তো এই ইন্টারে এসে তোমাদের যে প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে স্প্যারোমিটার। তো স্প্যারোমিটার সাহায্যে কি করব? স্প্যারোমিটার সাহায্যে এখানে লিখা আছে, স্প্যারোমিটার সাহায্যে কোন গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। আসো এবার আমরা একটু দেখব গোলীয় তলটা কি জিনিস। দেখো, গোলীয় তল বলতে তুমি একটা জিনিস চিন্তা করো, ফুটবল, একটা ফুটবল চিন্তা করো। ভাইয়া চেষ্টা করি এখানে একটা ফুটবলের মতো কিছু আঁকার জন্য, যদি না হয় কিছু করার নেই, চেষ্টা করি একটা ফুটবলের মতো একটা অংশ আঁকার জন্য। এই যে একটা ফুটবল আঁকলাম, মনে করো এই যে আঁকলাম এই ফুটবলের মতো একটা অংশ। এই বলতে এই বৃত্তের, ভাইয়া যদি তোমাকে বলি তুমি এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবা? তুমি অবশ্যই করতে পারবা। কিভাবে? তুমি স্লাইড ক্যালিপার্স ব্যবহার করলে এই বৃত্তের ব্যাসার্ধ তুমি অবশ্যই নির্ণয় করতে পারবা। তাহলে তুমি একটু খেয়াল করো, এই বৃত্তের ব্যাসার্ধ কত? আর খুব ইজিলি নির্ণয় করতে পারবা, এগুলো তোমরা শিখে আসছো। এবার ভাইয়া যদি তোমাকে বলি তুমি কি নির্ণয় করবে? তুমি হচ্ছে মনে করো এই পুরা বৃত্ত তোমাকে দেওয়া হবে না, এই বৃত্তের একটা ছোট্ট অংশ তোমাকে দেওয়া হবে। এটা পুরা বৃত্ত না, এই পুরা বৃত্তের একটা ছোট্ট অংশ দেওয়া হবে, এই অংশটুকু তোমাকে দেওয়া হবে, এই অংশটুকু। তাহলে এটা হচ্ছে গোলীয় একটা অংশ। ভাইয়া এটাকে আলাদা করে আঁকি, এই যে গোলীয় একটা অংশ। আমার কথা বুঝতে পারছো? এখন তোমাকে পুরা বৃত্ত কিন্তু দেওয়া হয়নি, পুরা বৃত্ত দিলে তুমি খুব সহজে আর এর মানটা নির্ণয় করতে পারবা। কিন্তু এখন তোমাকে দেওয়া হয়েছে পুরা বৃত্তের, পুরা গোলকের একটা ছোট্ট অংশ। এটাই হচ্ছে আমাদের একটা কি তল? এটা আমাদের গোলীয় তল। কি তল? গোলীয় তল। এটা লেন্স হইতে পারে, উত্তল দর্পণ হইতে পারে, অবতল দর্পণ হইতে পারে। এই গোলীয় তলের কি বের করতে হবে? এই গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ। মানে কি? খেয়াল করো, অর্থাৎ এই গোলীয় তলটা যে বৃত্তের অংশ, সেই বৃত্তের ব্যাসার্ধ কত, এটাকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এখন দেখো, এই ধরে নাও এই গোলীয় তলটা হচ্ছে এই বৃত্তের একটা অংশ, এই বৃত্তের একটা অংশ। তোমাকে এর বক্রতার ব্যাসার্ধ বের করতে বলছে আর। একটু ভালো করে খেয়াল করো, তোমাকে কিন্তু সম্পূর্ণ অংশ দেয় নাই, সম্পূর্ণ গোলক দেয় নাই, তোমাকে একটা জাস্ট একটা ছোট্ট একটা অংশ। এই অংশ দিয়ে হচ্ছে কি, এই অংশটা যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধ কত আর, সেটা বের করতে বলছে। এটাই তার বক্রতার ব্যাসার্ধ। সেটা কিন্তু লেন্স হিসাব করা হয়, তোমরা জানো। যেমন হচ্ছে কি, তোমাদেরকে যদি একটু বলি, ধরো লেন্স তোমরা পড়ছিলা, ধরো আমি যদি একটা গোলক আঁকি, মনে করো এখানে একটা গোলক, এখানে একটা গোলক। হ্যাঁ, দেখো দুইটা গোলক কিন্তু সেম না, এটা একটা লেন্স, এটা একটা কি বলে লেন্স, রাইট? এই অংশটুকু আমরা লেন্স বলতে পারি। এই লেন্সের একটা গোলীয় তলের ব্যাসার্ধ এটা, আর একটা এই গোলীয় তলের ব্যাসার্ধ হচ্ছে এটা। এগুলোকে আমরা বক্রতার ব্যাসার্ধ বলি। তো তোমাকে কিন্তু সম্পূর্ণ গোলক দেয় নাই, একটা গোলকের অংশ। যেমন তুমি একটু এই পাশে দেখো, এই যে দেখো তো, এটা দেখা যায় কিনা দেখো তো, এই যে এটা একটা গোলীয় গোলক
অংশ, খুব ভালোভাবে খেয়াল করো। দেখো এটা দিয়ে কিন্তু একটা সম্পূর্ণ, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এটা একটা অনেক বড় একটা বৃত্তের অংশ। আমার কথা বোঝা গেছে, এটা অনেক বড় একটা বৃত্তের অংশ, কিন্তু সম্পূর্ণ বৃত্ত আমাদেরকে দেওয়া নাই, বৃত্তের একটা ছোট্ট একটা অংশ দেওয়া আছে। আমার কথা বুঝছো? এখন এই গোলকটা মানে এই এই পৃষ্ঠটা অর্থাৎ এই গোলীয় তলটা যে বৃত্তের, মনোযোগ দাও, এই গোলীয় পৃষ্ঠটা যে বৃত্তের অংশ, ওই বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে এটা হচ্ছে এটা। এখন ওর বক্রতার ব্যাসার্ধ মানে হচ্ছে কি, এই পৃষ্ঠটা যে গোলকের অংশ সেই গোলকের আর, তার মানে তোমাকে কিন্তু পুরা গোলক দেয়, পুরা গোলক দিলে ইজিলি বের করতে পারতা, ইজিলি বের করতে পারতা। কিন্তু যেহেতু তোমাকে এটা দেওয়া নাই, শুধু একটা অংশ দেওয়া আছে, ওই অংশ থেকে বক্রতার ব্যাসার্ধ, যেহেতু এই অংশটা দেওয়া আছে, এই অংশ থেকে ওই গোলকের বক্রতার ব্যাসার্ধ বের করার জন্য আমাদের যন্ত্রের প্রয়োজন হবে স্প্যারোমিটার। আমার কথা বুঝছো? তো স্প্যারোমিটার তোমাকে একটু দেখতে হবে ভালো করে, এগুলো ভাইয়া প্রত্যেকটা হাতে কলমে করাবো, ঠিক আছে? আসো, তার আগে একটু বুঝি। তাহলে প্রথমে আমরা পরীক্ষণের নাম লিখবো খাতার মধ্যে, স্প্যারোমিটারের সাহায্যে গলীয় তলের বক্রতা ব্যাসার্ধ। ভাইয়া কিভাবে প্র্যাকটিক্যালটা করতে হবে, প্র্যাকটিক্যাল খাতায় কিভাবে লিখতে হবে, প্র্যাকটিক্যাল খাতার লেখার নিয়ম কিভাবে ভালো মার্কস পেতে হবে, প্রথম ভিডিওতে দেওয়া আছে, সেটা একটু খুঁজে নিয়ে পড়বা। আসো এবার আসি তথ্য। প্রথমে লিখতে হবে তথ্য, তাহলে পরীক্ষণের নামের পর কি লিখতে হয়? তথ্য লিখতে হয়, ঠিক আছে? তাহলে হিসাব করো, আমি একটু বলে রাখি। প্রথমে থাকবে কার নাম? পরীক্ষণের নাম, পরীক্ষণের নাম। এটা না লিখলে কিন্তু নাম্বার কেটে ফেলবে। তারপর থাকবে হচ্ছে তথ্য, পরীক্ষার খাতা কিভাবে লিখবা। 3 নাম্বার থাকবে হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি, প্রয়োজনীয় যন্ত্রপাতি, ঠিক আছে? যন্ত্রপাতি। 4 নাম্বার কাজের ধারা থাকে, কিন্তু কাজের ধারা প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হয়, নরমালি পরীক্ষা খাতায় লিখতে হবে না। 4 নাম্বার হচ্ছে পর্যবেক্ষণ ও সন্নিবেশ, পর্যবেক্ষণ ও পর্যবেক্ষণ বলতে পারো, পর্যবেক্ষণ ও পরীক্ষণ, পরীক্ষণ ও পর্যবেক্ষণ বলতে পারো, ঠিক আছে? অর্থাৎ যেটা তুমি প্র্যাকটিক্যাল করে, অর্থাৎ তোমাকে যন্ত্র দেওয়া হবে, যন্ত্র থেকে যে ভ্যালুটা পাবো সেটা একটা ট্যাবলে লিখবো, হ্যাঁ, ওই জায়গায় 4 নাম্বার অপশনে। 5 নাম্বার হচ্ছে হিসাব, হিসাব করতে হবে মাস্ট, তুমি কিভাবে ক্যালকুলেশন করতে দেখাইতে হবে। 6 নাম্বার তোমার ক্যালকুলেশন থেকে প্রাপ্ত ফলাফল, ফলাফল দেখাইতে হবে, ফলাফল, রেজাল্ট যেটাকে বলে। 7 নাম্বার মাস্ট তোমাকে দেখাইতে হবে সতর্কতা, ঠিক আছে? ফলাফলের সাথে চেষ্টা করবো ফলাফল ও ব্যাখ্যা দেওয়া যায় কিনা, ফলাফলটা একটু ব্যাখ্যা করে দেওয়া যায় কিনা। ভাইয়ের কথা বুঝতে পারছো? তাহলে এই 7টা অংশ থাকলে ইনশাল্লাহ তুমি কি পাবা? 15তে 15 পাবা, 15তে 15, বুঝছো? আর 5 হচ্ছে কি, 5 হচ্ছে ভাইবা, আর 5 হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল খাতা, ঠিক আছে? ভাইবাতে কিভাবে ভালো করবা সেটা ওই ভিডিওতে আছে, আগের ভিডিওটা একটু দেখবা। এবার আমরা পরীক্ষণের নামের পর কি লিখবো? তথ্য লিখবো। তথ্যটা কিভাবে লিখবো? দেখো, তথ্য হচ্ছে কি, যে স্কেলটা ব্যবহার করছো ওই স্কেল সংক্রান্ত। আসো, কোন গোলীয় তল যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের ব্যাসার্ধকে ওই গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ বলে, বুঝছো? কাকে বলে দিবা? স্পেরোমিটারের 3 পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব ডি, সমতল হতে বক্রতলের উচ্চতা এইচ, ও ও কি, ও হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর। তাহলে একটা জিনিস খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো, এটা হচ্ছে মনে করো বৃত্ত, মানে এটা একটা গোলকের অংশ ছিল, মনে করো গোলকের অংশ। আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ গোলক দেওয়া থাকবে না, আমাদের কাছে দেওয়া থাকবে শুধুমাত্র এই পরিমাণ দেওয়া থাকবে, এই পরিমাণ দেওয়া থাকবে, এই অংশটুকু দেওয়া থাকবে, ঠিক আছে? এই অংশটুকু দেওয়া থাকবে, এই অংশটুকু দেওয়া থাকবে আমাদের কাছে, আমাদেরকে এটা 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 দিয়ে দিবে হবে। কিন্তু আমাদের এই অংশটা, এই অংশটা দিয়ে, এই শুধু এই অংশটা ব্যবহার করে পুরা গোলকের ব্যাসার্ধ বের করতে হবে, যেটা কিনা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর। এবার বক্রতলের উচ্চতা কি? দেখো, এই বরাবরটাকে আমি যদি সমতল চিন্তা করি, এই অংশটাকে যদি একটা উচ্চতা চিন্তা করি, তাহলে এই উচ্চতাটা হচ্ছে এইচ। ভাইয়ের কথা বুঝছো? এবার ডি কি? ডি হচ্ছে এই যে একটু আগে একটা স্পেরোমিটার দেখতে পাইছো না, একটা স্পেরোমিটার, এই যে স্পেরোমিটার, স্পেরোমিটার দেখবা 3টা পা আছে। কয়টা পা আছে? 3টা পা আছে, রাইট? এই 3টা পা তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা দেখো, 3টা পা, রাইট? দেখো একটু ভালো করে দেখো, 3টা পা এখানে, 3টা, মাঝখানে একটা না, মাঝখানে স্ক্রু, এই 3টা পা, এই 3টা পায়ের দূরত্ব থাকবে, ওই 3টা পায়ের দূরত্ব বের করতে হয়, গড় দূরত্ব বের করতে হয়, যেটা কিনা আমরা ডি দিয়ে প্রকাশ করি। তাহলে আর ইকুয়াল টু কি বলবা? এটা হচ্ছে মূল সূত্র, কি নির্ণয় সূত্র,
সেটা হচ্ছে ওই গোলক ওই গোলকীয় অংশটা ওই গোলকীয় অংশটা যে বৃত্তের অংশ ওই বৃত্তের ব্যাসার্ধটা আমরা নির্ণয় করতে পারবো এই সূত্রের সাহায্যে। সেটা কি তাহলে একটু দেখো তো ভাই, আবারও লিখি r ইকুয়াল টু ডি স্কয়ার ডিভাইড বাই 6h প্লাস h/2। এটা মাথায় রাখবা, বুঝতে পারছো? এটাই হচ্ছে মূল সূত্র। তাহলে সূত্রটা অবশ্যই তথ্যের মধ্যে লিখে রাখতে হবে। এরপর তথ্যের মধ্যে আরো কিছু লিখতে হবে। পিচ পিচ কাকে বলে লিখতে হবে, লঘিষ্ঠকরণ কাকে বলে লিখতে হবে। কারণ আমরা জানি স্ক্রু জাতীয় যত যন্ত্র আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে পিচ থাকে, লঘিষ্ঠ গুণন থাকে, ঠিক আছে? তো যেমন পিচ লঘিষ্ঠকরণ কিন্তু স্প্যারোমিটারও ছিল, সরি স্প্যারোমিটার তো আছে, স্লাইড ক্যালিপারসেরও ছিল, তারপর হচ্ছে কি স্ক্রু গজেসও ছিল। ওকে, সো এখানেও পিচ পুরো পিচ কি ছোটবেলা থেকে জানো, বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ এক ভাগ মানে সম্পূর্ণ একটি রৈখিক, দেখো বৃত্তাকার স্কেলকে একবার সম্পূর্ণ ঘোরালে একটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে পিচ বলে। প্রদত্ত স্পেরোমিটারের পিচ হচ্ছে 1 মিলিমিটার। আচ্ছা, আমার হাতে যে স্পেরোমিটার দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1 মিলিমিটার। ঘটনাটা আমি একটু কি বলি, এখানে দুইটা স্কেল বলা হয়েছে। দেখো স্পেরোমিটারের দুইটা স্কেল আছে। ধরো এটা যদি একটি স্পেরোমিটার হয়, হ্যাঁ, এটা যদি একটি স্পেরোমিটার হয়, ধরো স্পেরোমিটার যদি হয়, ভাইয়া যদি তোমাদের একটু ভালো করে দেখাই, হ্যাঁ, এই পাশে একটা স্কেল থাকে, রাইট? বুঝছো? এই পাশে একটা স্কেল থাকে, খেয়াল করো। এবার এখান থেকে যেটা, যাই হোক, এটা স্পেরোমিটার মনে করো। স্পেরোমিটারে এই যে এখানে একটা গোল দেখতে পাচ্ছ, এই গোলটা হচ্ছে বৃত্তাকার স্কেল। এটা কি বলা হয়? বৃত্তাকার স্কেল, রাইট? এটা একটু পর দেখবা, বৃত্তাকার স্কেল। আর এটাকে বলা হচ্ছে রৈখিক স্কেল। লম্বা যেটাকে দেখতে পাচ্ছ এটা রৈখিক স্কেল, রাইট? এই দেখো, এই যেখানে দেখতে পাচ্ছ, এখানে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রৈখিক স্কেল। ভালো করে দেখো, এটা হচ্ছে রৈখিক স্কেল। আমি যদি সামনে আসি, দেখো এটা রৈখিক স্কেল, রাইট? আর এই যে এটা দেখতে পাচ্ছ বৃত্তাকার স্কেল, ঠিক আছে? তারপর হচ্ছে কি, ওকে, দেখতে পাচ্ছ এটা রৈখিক স্কেল। আচ্ছা, আমি আরো ভালো করে দেখাবো, ঠিক আছে? এই, আচ্ছা, এবার আমি আরো ভালো করে দেখাবো। আসো, এবার দেখি আমরা পিচ। দেখো পিচ বলছে কি, এই স্কেলটা দেখবা যখন তুমি এই বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘুরাই ফেলবা, দেখো এই বৃত্তাকার স্কেলটাকে যখন সম্পূর্ণ একবার ঘুরাবা, এই পাশে ঘুরাতে পারো বা এই পাশে ঘুরাতে পারো, যে কোনো এক পাশে ঘুরাও, দেখবা এটা হয় উপরে উঠে বা নিচে নামে। কতটুকু উঠতে বা নিচে নামে আমি একটু যদি বলি, এটা যদি রৈখিক স্কেল হয়, এটা যদি 0 দাগ হয়, এটা 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার হয়, এটা 1 2 3 হয়। আমি 1 2 3 লিখলাম আর কি। প্রথমে বৃত্তাকার স্কেলটা এই বরাবর থাকবে। যখন এই বৃত্তাকার স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘোরাবা, তখন বৃত্তাকার স্কেলটা কি হবে জানো? এই বৃত্তাকার স্কেলটা এতটুকু উঠে যাবে, ঠিক আছে? তাহলে আগে ছিল কোথায়? আগে ছিল 0 বরাবর। খেয়াল করো, আগে ছিল হচ্ছে এ বরাবর, ছিল। এটা 0 দাগের সাথে 0 দাগ মিলাবা। এরপর কি করবা, এটাকে এই চাকাটাকে এই এটাকে একবার ঘোরালে দেখবা এটা হয় উপরে উঠবে না হয় নিচে নেমে যাবে। ধরে না উপরে উঠছে, মনে করো উপরে উঠছে, ঠিক আছে? মনে করো উপরের দিকে উঠছে, তাহলে কোথায় আসলো? 1 মিলিমিটার। তাহলে সম্পূর্ণ একবার ঘোরানোর পর 1 মিলিমিটার চলে আসছে, বুঝতে পারছো? তাহলে তখন পিচ হয় কত মিলিমিটার? 1 মিলিমিটার, ঠিক আছে? এবার লঘিষ্ঠকরণ কি? স্পেরোমিটারের সাহায্যে সর্বনিম্ন যে দৈর্ঘ্য বা ব্যাসার্ধ সঠিকভাবে পরিমাপ করা যায় তাকে লঘিষ্ঠকরণ বা এলসি বলে। এলসি মানে হচ্ছে লিস্ট কাউন্ট। ক্লিয়ার? এটা হচ্ছে লিস্ট কাউন্ট নির্ণয়ের সূত্র। অর্থাৎ একটা স্পেরোমিটার দিয়ে, একটা যন্ত্র দিয়ে সর্বনিম্ন কতটুকু সঠিক মান মাপতে পারবা সেটা জানতে হলে লিস্ট কাউন্ট জানতে হবে। তাহলে লিস্ট কাউন্ট সূত্র কি? এটা কিন্তু ভাইবাতে জিজ্ঞেস করবে। লিস্ট কাউন্ট হচ্ছে পিচ ডিভাইড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ বের করছে একটু আগে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা একটু পর আমি সেটা নির্ণয় করে দেখাবো, ঠিক আছে? এটা মাথায় রাখো। এবার আসো, এবার পিচ বের করছে, এটা আমরা কিভাবে বের করে সেটা তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? এটা কিভাবে বের করে সেটা আমি তোমাদেরকে শেখাবো। ক্লিয়ার? আমরা পিচ বের করব, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাটা দেখবো, এটা মিলে কিনা দেখবো। ওকে ওকে, এই অংশটুকু আমরা আসবো। এম ভ্যালু গুলো অবশ্যই তোমার মানটা লিখে নিতে হবে। তারপর আসো আমরা একটা যন্ত্রপাতি দেখে আসি, প্রয়োজনীয় যন্ত্রপাতি।
এখানে দেওয়া আছে সমতল কাচ, কি দেওয়া আছে? সমতল কাচ। এটা হচ্ছে উত্তল লেন্স। তারপর হচ্ছে কি উত্তল লেন্স দেওয়া থাকবে, বা একটা গলীয় দর্পণ দেওয়া থাকবে, বা গলীয় কিছু দেওয়া থাকবে, বা এরকম একটা গলীয় ওয়াচ গ্লাস, কেমিস্ট্রির ওয়াচ গ্লাসটা দেওয়া থাকবে, ওয়াচ গ্লাস যেটাকে বলে। তারপর হচ্ছে কি স্প্যারোমিটার তো লাগবে, কাগজ লাগবে। আসো এগুলো আমরা সবগুলো যন্ত্রপাতি হিসেবে লিখবো। এই দেখো, এবার প্রথম কাজ কি, আমি কাজের ধারাটা বলি। প্রথমে স্প্যারোমিটারটাকে আমরা সমতলে বসাবো। কোথায় বসাবো? সমতলে বসাবো, একটা সমতল জায়গায় বসাবো। ঠিক আছে, একটা সমতল জায়গায় বসানোর পর দেখো একটা কাঁচ, তোমাকে একটা কাঁচ ফলক দিবে, কাঁচ, একটা কাঁচের টুকরো দিবে, গ্লাসের টুকরো দিবে। গ্লাসের টুকরোর উপর, ওটা সমতল তো, পিওর সমতল, ওখানের উপর স্প্যারোমিটারটা বসে তার একটা পার্ট নিবা। আমার কথা বুঝছো? এরপর এই পার্টগুলো নেওয়ার পর একটা গ্রাফ, ঠিক আছে, গ্রাফে কি কি আছে? তাহলে প্রথমটা হচ্ছে প্রথম টেবল, এটা হচ্ছে টেবল 1, এটা হচ্ছে টেবল 1। কিসের জন্য? সমতলের ক্ষেত্রে। কি কি নিয়ম? প্রথম পর্যবেক্ষণ সংখ্যা, একটা পর্যবেক্ষণ 2 3, তিনটা পর্যবেক্ষণ করলে হবে, অর্থাৎ 3বার ভ্যালুটা নিলে হবে। তারপর আছে রৈখিক স্কেল পার্ট, অর্থাৎ এখানে একটা স্কেল দেখতে পাচ্ছ, রৈখিক স্কেলের পার্ট। তারপর বৃত্তাকার স্কেলের পার্ট, তারপর লঘিষ্ঠ গণন, তারপর মোট পার্ট, তারপর হচ্ছে গড় পার্ট। ঠিক আছে, আচ্ছা এগুলো আমি সবগুলো এখন তোমাদেরকে খাতায় গিয়ে দেখাবো। তারপর হচ্ছে অর্থাৎ আমি আমার পেজ থেকে মেপে মেপে দেখাবো। এরপর আমরা কি করব? গলীয় তলের উপর বসাবো, অর্থাৎ এই গলীয় তলের উপর বসাবো। প্রসেসটা তোমাদের দেখাবো, এই গলীয় তলের বসাবো। তারপর আবার সেম করে ভ্যালুটা নিব, H2 এর ভ্যালুটা নিব। ঠিক আছে, এই এরপর আমরা যাব হিসাবে। ওকে, তাহলে আসো আমরা এবার যাই প্র্যাকটিক্যালে। আচ্ছা চলো, এখন আমরা চলে আসছি যন্ত্র নিয়ে। ঠিক আছে, দেখতে পাচ্ছ যন্ত্র। এই প্র্যাকটিক্যালটা এখন খুব ভালোভাবে আমরা বুঝবো। দেখো, আমরা তাহলে কি করাচ্ছি, আমরা আসছি তোমাদের জন্য স্প্যারোমিটারের হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসটা নিয়ে। তো চলো শুরু করি। প্রথমে আমরা কি ফার্স্ট কাজ কি ছিল আমাদের? প্রথম কাজ ছিল আমাদের প্রথম ভ্যালুটা নিতে হবে আমাদের সমতল পৃষ্ঠে। কোন পৃষ্ঠে ভাই? প্রথম ভ্যালুটা আমাদের নিতে হবে সমতলের জন্য। কি জন্য? সমতলের জন্য। তারপর ভ্যালুটা আমরা নিব, তারপর গ্রাফটা নিব আমরা হচ্ছে গলীয় তল, যেটা তোমাকে প্র্যাকটিক্যাল রুমে দেওয়া হবে। ঠিক আছে, গলীয় তলের জন্য। তার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ওই যে বললাম পিচ বের করা, পিচ বের করব, আর হচ্ছে কি লঘিষ্ঠ গণন বের করব, লঘিষ্ঠ গণন। ঠিক আছে, লঘিষ্ঠ গণন বা এলসি বা লিস্ট কাউন্ট, ঠিক আছে, বের করব। লঘিষ্ঠ গণনের সূত্র কি? উপরে হচ্ছে পিচ আর নিচে হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, রাইট, ভাগ সংখ্যা। এখন আমরা একটু দেখে আসি পিচ কি জিনিস। প্রথমে আমরা একটা কাজ করব, এই স্প্যারোমিটারের মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গলীয় স্কেল। এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গলীয় স্কেল, তুমি দেখতে পাচ্ছ এটা গলীয় স্কেল, রাইট। আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল। তাহলে এটাকে গলীয় স্কেল বা সার্কুলার স্কেল, আর এটাকে বলবো হচ্ছে লিনিয়ার স্কেল। বুঝতে পারছো? এই তার মানে বা রৈখিক স্কেল। আমরা প্রথমে রৈখিক স্কেলের শূন্য দাগ, তোমরা যদি একটু দেখতে চাও, আমি একটু চেক করি যে শূন্য দাগ তোমাদেরকে দেখাইতে পারি কিনা। একটু এখানে তোমরা দেখতে পাচ্ছ শূন্য দাগ, রাইট? ওকে, এই শূন্য দাগ দেখো, এই শূন্য দাগ সাথে আমি এখানের মধ্যে অনেকগুলো দাগ দেখতে পাচ্ছ, শূন্য দাগ, রাইট। এই শূন্য দাগের সাথে রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে গলীয় স্কেলের শূন্য দাগটা আমরা চলো একটু মেলাই। সব মেলাই মেলাই মেলাই, একটু খেয়াল করে দেখো ভালো করে। দেখো গলীয় স্কেলের শূন্য দাগটা, ঠিক আছে, গলীয় স্কেলের শূন্য দাগ দেখো রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে কিন্তু কি মিলছে। তুমি যদি একটু ভালো করে দেখো, আমি স্কেলটা বিভিন্ন দিকে নাড়াচ্ছি, যে হচ্ছে দেখো, রাইট, দেখা যাচ্ছে, দেখো 0, আর এখানে হচ্ছে কি 0। ভাইয়ের কথা বুঝছো? এবার একটা জিনিস খেয়াল করো, পিচ কি শিখছিলাম? রৈখিক বৃত্তাকার স্কেলকে যদি আমি একবার সম্পূর্ণ ঘুরাই, তাহলে একবার সম্পূর্ণ ঘুরালে যেদিকে আমি হচ্ছে কি উঠানামা করে বা যতটুকু উঠানামা করে রৈখিক স্কেল বরাবর সেই মানটা নিব। তাহলে দেখো একটু খেয়াল করো, এটা 0 সাথে রৈখিক স্কেলের সাথে সার্কুলার স্কেল বা বৃত্তাকার স্কেলে 0 মিল। এবার আমরা করব কি, এটা একবার সম্পূর্ণ ঘুরাবো, একবার সম্পূর্ণ ঘুরালাম, 0টা একবার সম্পূর্ণ ঘুরাই আবার আগের জায়গায় আনলাম, আবার আগের জায়গায় আনলাম 0টা। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো আগে 0টা ছিল এই জায়গায়, এখন 0টা কিন্তু সরে গেছে, অর্থাৎ হচ্ছে কি স্কেল, বৃত্তাকার স্কেলটা এক গড় নিচের দিকে নেমে গেছে। দেখো এক গড় কিন্তু নিচের দিকে নেমে গেছে, বুঝছো? মনে রাখবা এই স্কেলের মধ্যে
এর জিরোর উপরে হচ্ছে 10 মিলিমিটার আছে, নিচে 10 মিলিমিটার আছে, অর্থাৎ প্রতি একক দাগ হচ্ছে 1 মিলিমিটার। তার মানে বলতো সার্কুলার স্কেলটা সম্পূর্ণ একবার ঘোরানোর পর 0 থেকে 1 গড় নিচে নেমে গেছে, তার মানে সে 1 মিলিমিটার নিচে নেমে গেছে। দেখো 1 মিলিমিটার সে নিচে নেমে গেছে, রাইট? তার মানে আমাদের পিচ কত? পিচ কত? পিচ হচ্ছে 1 মিলিমিটার। পিচ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এবার বলো, এবার আরেকটা যদি দেখায়, এই যে বৃত্তাকার স্কেল দেখতে পাচ্ছ, এই বৃত্তাকার স্কেলের টোটাল ভাগ সংখ্যা কত খেয়াল করো। এই বৃত্তাকার স্কেল আমি যদি দেখাই, এই যে দেখো 0 থেকে শুরু, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, আবার 100। 100 কে তারা 0 দিয়ে লিখছে, মানে এই পাশ থেকে ফিল আপ হয়ে 100 আসবে। তার মানে বলে এখানে কয়টা দাগ আছে টোটাল? এখানে দাগ আছে টোটাল 100। কয়টা দাগ আছে আমি আবারও বলি, 100টা দাগ আছে। ক্লিয়ার? তার মানে বলো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? 100। তাহলে আমরা বের করি পিচ কত? 1 মিলিমিটার। ঠিক আছে, পিচ হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার আর ভাগ সংখ্যা কত? 100। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পাই? 0.01 মিলিমিটার। তার মানে এটাই হচ্ছে আমার এলসি। বুঝতে পারছো? তার মানে আমার যন্ত্রের লঘিষ্ঠকরণ হচ্ছে, আমার যন্ত্রের লঘিষ্ঠকরণ কত? আমার যন্ত্রের লঘিষ্ঠকরণ হচ্ছে 0.01 মিলিমিটার। এবার আমরা একটা কাজ করব, আমরা প্রথমে তো আমরা সমতলের জন্য করব। সমতলের জন্য তাহলে আমরা লিখে ফেলতে পারি, চোখ বন্ধ করে লিখে ফেলতে পারি কত? চোখ বন্ধ করে লিখে ফেলতে পারি লঘিষ্ঠকরণ কত? 0.01 মিলিমিটার লেখা আছে। আসো এবার এবার আমরা আসি, আচ্ছা 0.01 লঘিষ্ঠকরণ, এবং লঘিষ্ঠকরণের এককটা তোমরা খেয়াল করবে অবশ্যই মিলিমিটার হয়। দেখো এখানে তুমি এই ছকটার মধ্যে দেখো পর্যবেক্ষণ সংখ্যা, এটা তো 1, 2, 3 জানো। রৈখিক স্কেল পার্ট এলএসআর, এলএসআর মিন হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং, এলএসআর মানে হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং। কথা বুঝতে পারছো? এই এমটা কি? এমটা হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, এম দিয়ে আমি প্রকাশ করছি, মিলিমিটার এককে আছে, বুঝছো? বৃত্তাকার স্কেলের কোনো একক নাই, মনে রাখবা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, কয়টা ভাগ আছে সংখ্যা, এটার কোনো একক নাই। সিএসআর মানে সি মানে হচ্ছে সার্কুলার, এস মানে হচ্ছে স্কেল, আর মানে হচ্ছে রিডিং, সার্কুলার স্কেল রিডিং। এটাকে এন দিয়ে প্রকাশ করছি। আর এটা হচ্ছে আমাদের মূল সূত্র, H1 নির্ণয় করা, অর্থাৎ H1 ইকুয়াল টু রৈখিক স্কেলের পার্ট প্লাস বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ইনটু লঘিষ্ঠ গণন। এটাই হচ্ছে আমাদের উচ্চতা নির্ণয়ের সূত্রটা। এই সূত্রটা তোমরা স্লাইড ক্যালিবার, স্পেরোমিটার এগুলোতে তোমরা শিখছো। আসো এবার আমরা একটু দেখি, সেটা হচ্ছে, আসো এবার আমরা ভ্যালু নিই। প্রথমে সমতলের জন্য সমতল, আমার এখানে তো আমি তোমাদেরকে একটু যদি বলি, আমি একটা সমতল পৃষ্ঠ নিয়েছি, তোমাদের কাজ দেওয়া হবে, আমি সমতল পৃষ্ঠ হিসেবে মোবাইলটা নিলাম, ঠিক আছে? তাই দুঃখিত। চলো আমরা কি করবো এখন, আমরা হচ্ছে দেখো একটু যদি তোমাদেরকে দেখানো যায়, দেখো এটা কিন্তু ভালোভাবে বসে নেই, আমরা এমন ভাবে বসাবো যেন একদম সমতলে যুক্ত হয়, ঠিক আছে? সমতলে যুক্ত হয়, ঠিক আছে? এই যে এই স্পেরোমিটার 3 পা আমি এখানে আলতোভাবে স্পর্শ করবো, এখানে স্পর্শ করব, যে আমার খেয়াল রাখতে হবে এই 3 পা সহ এই স্ক্রুটা যেন এই সমতল পৃষ্ঠের মধ্যে যেন সংযুক্ত হয়। তার মানে এই সবগুলো পৃষ্ঠ সংযুক্ত আছে কিনা আমি একটা কাগজ দিয়ে চেক করব। দেখো এই কাগজ দিয়ে যদি চেক করতে যাও, এগুলো চেক করতে পারবা, দেখো এগুলো করতে পারবা। দেখো দেখো এটা কিন্তু নাই, দেখছো? এটা কিন্তু নাই, আমার কথা বুঝছো? দেখো এখানে কিন্তু কাগজটা, তার মানে এই কাগজটা মানে এই পাটা এই স্কেলের সাথে, সরি এই পৃষ্ঠের সাথে কি হয়নি? অ্যাড হয় নাই, ঠিক আছে? অ্যাড হয়নি। ওকে, এবার আমরা চেক করব, আর একটু ভালোভাবে বসাবো। আমরা এমন ভাবে হচ্ছে 4টা পা বসাবো, চেক করব 4টা পা লাগছে কিনা এটা চেক করতে হবে, আমাদের একটা কাগজ দিয়ে চেক করতে হবে। এখন অনেক সময় আমরা ভেতরেরটা চেক করার জন্য এটা দিয়ে এত বড় নিলে হবে না, তুমি চেষ্টা করবা যে হচ্ছে কাগজটা এইরকম নেওয়া যায় কিনা, তাহলে তুমি যে কোনো পা চেক করতে পারবা, প্লাস ভেতরের স্ক্রুটা লাগছে কিনা। দেখো 4টা পা কিন্তু এখন আটকে গেছে, বুঝছো? কোনোটা পা কিন্তু কি আলতো স্পর্শ নাই, সবগুলো পা ভালো করে স্পর্শ করেছে, চেক করছি। ওকে, এবার আসো, এবার তাহলে আমরা কি করব, সবগুলা পা স্পর্শ করার পর একটা কাজ করব, রৈখিক স্কেল বরাবর। দেখো আমি কিন্তু একটা জায়গায় এখানে ধরছি, এটা কিন্তু ধরা হচ্ছে ভুল নিয়ম।
তুমি কোথায় ধরবা, তুমি এই জায়গায় ধরবা, ঠিক আছে, ঠিক এই জায়গায় ধরবা, ঠিক আছে। আমি আবার একটু চেক করি সবগুলো ঠিক আছে কিনা। ওকে, সব চেক আছে, ঠিক আছে। চেক করার পর এই যে নিলাম, নেওয়ার পর একটু দেখো, এটা হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্টটা আমার নেওয়া লাগবে। দেখো রৈখিক স্কেলের পার্টটা আমরা কই নিব, দেখো রৈখিক স্কেলের পার্টটা হচ্ছে এখানে লেখা আছে রৈখিক স্কেলের পার্ট এন। তাহলে আমরা এটা থেকে রৈখিক বরাবর কতটুকু গেছে, আর তোমাদের একটু যদি দেখাই, একদম ঠিক এই বিন্দুতে দেখো, ঠিক এই বিন্দু, এটা মানে 1 মিলিমিটার পর্যন্ত আসছে, 1 পর্যন্ত আসছে রৈখিক, না 1 না, 0.5 নাকি 1, আচ্ছা 0.5, তুমি রৈখিক স্কেলের পার্টটা 0.5 এ নাও, ঠিক আছে, 0.5 নাও, ঠিক আছে ভাইয়া, হচ্ছে 0.5 এ রাখি, ঠিক আছে। এটা সমতল পৃষ্ঠ, সমতল পৃষ্ঠের প্রত্যেকটা বিন্দুর জন্য 0.5 এমনিই পাবো, যেহেতু এটা একটা পৃষ্ঠ সমান। ক্লিয়ার? ওকে, এবার হ্যাঁ, তাহলে রৈখিক স্কেলের পার্ট 0.5 নেওয়ার পর আমরা এখন দেখবো যে বৃত্তাকার স্কেলের পার্টটা নিব। বৃত্তাকার স্কেলের পার্ট নেওয়ার সময় তোমাকে একটু রুলস ফলো করতে হবে। রুলসটা কি? হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে বৃত্তাকার স্কেলে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে একটা বৃত্তাকার স্কেলের মধ্যে অনেকগুলো ভ্যালু আছে, ভ্যালুটা একটু নেওয়ার নিয়মটা জানতে হবে। বৃত্তাকার স্কেলকে আমরা এদিকে ঘোরাতে পারি, আবার এদিকে ঘোরাতে পারি, দ্যাট মিনস একবার এদিকে ঘোরাতে পারি, আমার হাতের দিকে দেখো, ডান হাত এদিকে মানে এই দিকে ঘোরাতে পারি, আর এদিকে যখন ঘোরাবা বৃত্তাকার স্কেলের যে স্ক্রুটা সেটা উপরে বের হয়ে আসবে, আর উল্টা দিকে ঘোরালে বৃত্তাকার স্কেলের নিচের দিকে নেমে আসবে। এখন খেয়াল করো, মনে করো একটা স্ক্রুকে, হ্যাঁ বৃত্তাকার স্কেলকে তুমি মনে করো এ বরাবর ঘুরাইছো, রাইট, এ বরাবর ঘুরাইছো, তাহলে এটা কোথায় চলে যাবে, এটা উপরের দিকে উঠে যাবে। তখন তখন এটা তো আমাদের রৈখিক স্কেল, তাই না, এখানে যে দাগ কাটা থাকে, এই দাগ কাটার ভ্যালু গুলো কিভাবে নিতে হয় মনে রাখবা, উপরের দিকে উঠে গেলে মান তোমার যা আসে তা, উপরের দিকে উঠে গেলে আমার মানটা আমি যা আসবে তা বসাবো, ঠিক আছে। আর যদি কখনো স্ক্রু বৃত্তাকার স্কেলকে যদি উল্টা দিয়ে ঘুরাও, উল্টা দিকে ঘুরাও, অর্থাৎ এই পাশে ঘুরাও, তাহলে বলো স্ক্রুটা নিচের দিকে নেমে যাবে, তাহলে স্কেল নিচের দিকে নেমে গেলে, স্ক্রুটা নিচের দিকে নেমে গেলে তখন এখান থেকে যে ভ্যালুটা থাকবে, এখানে মনে করো আসলো 10, তখন আমি এটা 10 নিব না, তখন এটা আমাদেরকে 100 থেকে 10 বিয়োগ করতে হবে, তাহলে 90। তাহলে বলো এখানে যদি 10 পাই, তাহলে 10টা আমার যা আছে বৃত্তাকার স্কেলের পার্ট 10 নিয়ে ফেলবো। আর যদি কখনো দেখা যাচ্ছে কি নিচের দিকে নামতেছে, তখন বুঝতে হবে এটা 10 না, এটা 100 থেকে 10 বিয়োগ করলে 90। এভাবে করে আমরা বৃত্তাকার স্কেলের পার্টটা নিব। তার মানে বৃত্তাকার স্কেলে কখনো উপরের দিকে উঠে কখনো নিচের দিকে নামায়, উপরের দিকে উঠলে মান যা আসে তা, নিচের দিকে নামলে 100 থেকে বিয়োগ করবো। তাহলে আমরা চলো একটু খেয়াল করি, আমাদের এটা উপরের দিকে কিন্তু উঠেছে, তুমি কিন্তু এই স্কেলটা দেখলেই বলতে পারবে এটা উপরের দিকে উঠেছে, বুঝতে পারছো, এই স্কেলটা দেখলেই হচ্ছে বলতে পারবা 0.1 আছে না, এটা উপরের দিকে উঠে গেছে, মানে 0.5 উপরের দিকে, দ্যাট মিনস এখানে বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা কত, এখানে বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা দেখাচ্ছে হচ্ছে কত, 90, ঠিক আছে। না, আমি আবার একটু পাটটা নিই, আমি আবার একটু চেক করি, আবার একটু চেক করি, হ্যাঁ দেখি তো এবার কত আসে। হ্যাঁ, আমার এখানে পার্ট দেখাচ্ছে হচ্ছে 1, কি দেখাচ্ছে 0.1, বুঝছো, দ্যাট মিনস আমাদের বৃত্তাকার স্কেলের পার্ট কত, বৃত্তাকার স্কেলের পার্টটা হচ্ছে 1, ঠিক আছে। এই এবার আমরা কি করব, আরো দুইটা ভ্যালু আমাদের নিতে হবে, আমরা চেষ্টা করব একটু এদিক সেদিক নাড়াই, অর্থাৎ হচ্ছে আবার একটু চেক করি, অর্থাৎ একটা পৃষ্ঠের বিভিন্ন স্থানে বসাবো, একবার এই পাশে বসাবো, একবার এই পাশে, একবার এই পাশে, বিভিন্ন স্থানে বসাই চেক করব, গড় বের করতে হবে, রাইট। দেখি তো এখানে কেমন আছে, এখানে কি যাচ্ছে, চেক করবো আবার সেম করি, হচ্ছে না, কত আছে, আমরা এখন বৃত্তাকার স্কেলের পার্ট কত দেখতে পাচ্ছি, এখানে বৃত্তাকার স্কেলের পার্ট আমরা দেখতে পাচ্ছি 1, 2, বৃত্তাকার স্কেলের পার্ট দেখতে পাচ্ছি 2। আমরা এখন অন্য একটা পৃষ্ঠে বসাই, অন্য একটা জায়গায় বসাই, এবার আবারও চেক করবো একইভাবে, চেক করলাম, চেক করলাম, তারপর হচ্ছে চেক করলাম, চেক করলাম, ঠিক আছে। এখনো বৃত্তাকার স্কেলের পার্ট সেম আছে, যেহেতু সমতল এটা তুমি 2 নিতে পারো, ঠিক আছে। এবার তুমি ভ্যালু গুলো এখানে কাউন্ট করো, লঘিষ্ঠকরণ এলসি তো আমরা জানি, হ্যাঁ
এবার ভ্যালুগুলো বের করো, ভ্যালুগুলোর জন্য আমাদের প্রয়োজন হবে ক্যালকুলেটর। হ্যাঁ, আমরা আসলে মানটা নিয়ে ক্যালকুলেশন করলাম, এম এর মান বসালাম 0.5, এন এর মান বসালাম 1, এলসি বসালাম 0.01, ক্যালকুলেশন করলে এটা আসে। একইভাবে সেম কাজ করে এটা আসলো। এবার এদের গড় নেব, গড় করবো, আসলে গড়টা করি চলো। 0.0 আমি গড়টা করি, 0.52 প্লাস 0.52 প্লাস 0.51 ডিভাইড বাই 3। তাহলে গড় করি, গড় কত আসলো, গড় সবার মিলে কত আসলো, 0.516 আসলো। এটা আমরা রেখে দিই, ঠিক আছে। 516 বা তুমি একটা 517 নিয়ে ফেলতে পারো, ঠিক আছে, প্রবলেম নেই। আচ্ছা গেল, এটা আমাদের H1 বের হইলো, ঠিক আছে। ওকে, আমরা গড় করলাম। এবার ঠিক একইভাবে আমাদের বক্রতলটা আছে, এই বক্রতলটা আমরা নিব। এই বক্রতলের তুমি দেখতে পাচ্ছ এটা বাঁকা তল, হ্যাঁ, এই বক্রতলের একই প্রসেস আমরা এখানে করব। আসো আমরা এখানে করলাম, মনে করো এখানে বক্রতলটা বসাই, ঠিক আছে। দেখো বক্রতলটা বসাচ্ছি। এই এবার হচ্ছে কি বক্রতলের এই স্ফেরোমিটারের প্রত্যেকটা পাপ বক্রতলকে স্পর্শ করতে হবে, প্লাস স্ক্রুটাও স্পর্শ করতে হবে। তাহলে চলো করি। ঠিক আছে, দেখি স্পর্শ করছে কিনা দেখি। দেখো চিকন হলে ভালো হবে, তাহলে হচ্ছে ভিতরে ঢুকাতে প্রবেশ। দেখো এভাবে, এটা কিন্তু স্পর্শ করে নাই। আমরা আর একটু মনে রাখবা, তুমি এই পাশে ঘুরাও, নিচের দিকে নামবে, এই পাশে ঘুরাও, ঠিক আছে, এই পাশে ঘুরাও, চেক করো। এখনো হচ্ছে না, এখন চেক করো, এখনো হয় নাই। এখন আমরা চেক করি, এখন কিন্তু হয়েছে। বাকিগুলো তোমাকে চেক করতে হবে অবশ্যই, বাকি পাগুলো তোমাকে চেক করতে হবে। হ্যাঁ, সব লাগছে। এবার আসো, এবার দেখো এখানে স্পর্শ করার পর আমি মানটা নিলাম। প্রথমে আমরা দেখবো হচ্ছে কত, দেখো প্রথমে দাগটা কতটা আছে, তুমি যদি একটু ভালো করে দেখো কতটা আছে। এই যে উপরের এই প্রান্তটা 0, 1, 2, 3, 4 এ আছে, ঠিক আছে, তুমি 4 ধরতে পারো। তার মানে পর্যবেক্ষণ নাম্বার 1 আমার রৈখিক স্কেলের পার্ট দিল হচ্ছে 4। এবার আমরা দেখবো বৃত্তাকার স্কেলে কোন পাশটা। একটু দেখো, তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা 0 থেকে উপরে উঠছে। তার মানে মনে করো আমি এই পাশে ঘুরাইছি, যদি স্কেল যদি উপরে উঠে ভ্যালু যা আসে তা, অর্থাৎ এখন কত আসছে ভ্যালু 0, এখানে আসছে হচ্ছে 0, 1, 2, 3, 4। তার মানে বৃত্তাকার স্কেলের পার্ট সংখ্যা আসছে 4, ঠিক আছে। লঘিষ্ঠ কোণ একটু আগে বের করছি 0.01। এবার ক্যালকুলেশন করব, ঠিক একেবারে ক্যালকুলেশন আমরা পরে করি, আরো কয়েকটা মান নিয়ে নিই, আবারও এটা ভালো করে বসাই, আবারও আমরা ভালো করে দেখাই। এই আবার হচ্ছে আরেকটা মান নিই, একটু নাড়াচাড়া করে আবার একটু মান নিই, আবারও চেক করব, ঠিক আছে। আবারও চেক করলাম, দেখলাম যে হচ্ছে ভালো করে একটু স্পর্শ কম হয়েছে। তো আমরা একটু করি, ভালো করে চেক করি আমরা। আমাদের কোনো পাই হচ্ছে কি স্পর্শ ছাড়া থাকতে পারবে না, সব পাই হচ্ছে কি স্পর্শ করতে হবে, সাথে স্ক্রুটা স্পর্শ থাকতে হবে। আসো চেক করি। হুম, চলো দেখি। দেখো এটা আমাদের এই দাগটা রৈখিক স্কেলের পার্টটা সেম থাকবে। হ্যাঁ, 2 নম্বর পর্যবেক্ষণে এখানেও সেম থাকবে, অত চেঞ্জ হয় না। চেঞ্জ হয় হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্টটা। বৃত্তাকার স্কেলের পার্ট আসছে কত, ধরে নাও হচ্ছে 3 তে। হ্যাঁ, 3 তে ধরো তুমি এখানে বৃত্তাকার স্কেলের পার্ট 3 দাও, আবার তুমি বসাও, এবার একটা ভ্যালু পাবো, মনে করো 3 বা 4 এর একটা ভ্যালু পাইলাম। পাওয়ার পর আসো এবার কি করবো, এই ক্যালকুলেশনটা করবো। চলো আমি ক্যালকুলেশনটা করেই দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের হচ্ছে তাহলে আমরা ওই আগের মতো করে H2 ইকুয়াল টু রৈখিক স্কেল পার্ট বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ইনটু লঘিষ্ঠ গুণন দিয়ে করলাম, ক্যালকুলেশন করলাম। এখানে 4.40 এই পর্যবেক্ষণের জন্য, এই পর্যবেক্ষণ 4.03, এই পর্যবেক্ষণের জন্য 4.04 বের হয়েছে। এদের সবার গড় করা হয়েছে, আমাদের আসে 4.036 আসছে। এবার তাহলে এটা হচ্ছে H2, ক্লিয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম H1 0.516, H2 পেলাম 4.036। এগুলো আমরা ভ্যালুগুলো লিখলাম, H1 H2 পেয়ে গেলাম। এখান থেকে H1 থেকে অথবা H2 থেকে যেটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আমরা H পাবো, রাইট।
এরপর আমাদের ডি লাগবে। এখন ডি কিভাবে বের করবো? আমার সূত্রে বক্রতা ব্যাসার্ধ সূত্রে আর এর ডি লাগবে। ডি কি জিনিস? ডি হচ্ছে এই তিনটা পায়ের গড় দূরত্ব। এই তিনটা পায়ের কি দূরত্ব? গড় দূরত্ব। এই দূরত্বটা আমি কিভাবে বের করবো? এই দূরত্বটা বের করার জন্য আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে একটা সাদা পেজের মধ্যে, অর্থাৎ তুমি তুমি অবশ্যই এটা তোমার পরীক্ষার খাতার মধ্যে করতে পারো। একটা সাদা পেজের মধ্যে এটা থেকে একটা আলতোভাবে একটা চাপ দিবা। চাপ দেওয়ার পর দেখবে হচ্ছে এখানে তিনটা বিন্দু তৈরি হয়েছে। খুব ভালোভাবে খেয়াল করো, এখানে তিনটা বিন্দু তৈরি হয়েছে। একটা বিন্দু, ঠিক আছে, আরেকটা বিন্দু, আরেকটা বিন্দু, রাইট? এই তিনটা বিন্দুকে তুমি যোগ করবা। আমি যোগ করে তিনটা বিন্দুকে যোগ করলাম, যোগ করলাম, যোগ করলাম, ঠিক আছে, যোগ করলাম, আরেকটা হচ্ছে যোগ করলাম। যোগ করার পর এই তিনটা পায়ের দূরত্ব বের করতে হবে। এটা D1, এটা D2, এটা হচ্ছে D3। তাহলে D1 কিভাবে বের করবো? খেয়াল করো, আমি একটা সেন্টিমিটার স্কেল দিব। সেন্টিমিটার স্কেলের মধ্যে এখানে নিয়ে গেলাম। এখানে নিয়ে যাওয়ার পর দেখো এখানে 4 আছে, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার হচ্ছে 40 মিলিমিটার। তার মানে D1 হচ্ছে 40 মিলিমিটার। এবার একইভাবে D2 মাপবো। D2 কত? এই D2 একটু দেখো, D2 একটু কম। D2 দেখো ভালো করে, D2 হচ্ছে 39, 38 আসতেছে, 38 মিলিমিটার, ঠিক আছে। এবার D3 একটু দেখি, D3, আর D3 হচ্ছে 38, D3 হচ্ছে D3 বরাবর আছে 40, ঠিক আছে, 40, তার মানে 40 মিলিমিটার। তার মানে আমাকে বলো D1 40 মিলিমিটার, D2 38 মিলিমিটার, D3 কত? 40 মিলিমিটার। এবার এই তিনজনের গড় করব। আসো, গড় করতে হবে। কিভাবে গড়টা করবো আমরা একটু দেখি। D1 প্লাস D2 প্লাস D3 ডিভাইড বাই 3 করো, তাহলে কত আসে দেখো। 40 প্লাস 40 প্লাস 38 ডিভাইডেড বাই 3 করলে হচ্ছে আমাদের কি আসতেছে? 39.33 কি আসে? 33 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে ডি। এবার এটাকে আমি এখানে সংগ্রহ করি, 39.33 মিলিমিটার। এগুলো এখন আমি স্মার্ট বোর্ডে তুলবো। বোর্ডে তোলার পর তারপর টোটাল ক্যালকুলেশন তুমি দেখতে পাবা। অবশেষে মানগুলো নিয়ে চলে আসলাম। মানগুলো আমরা একটু লিখি, চলো। মানগুলো কি আসলো? H1 কি আসলো? H1 সমতলে যেটা, H1 আসলো 0.516, আর বক্রতলের জন্য কি আসলো 4.036। এরপর সমতল হতে বক্রতলের উচ্চতা h, এখানে H2 থেকে H1 বিয়োগ করলাম, তাহলে কত আসলো? 39. সরি, এটা কত আসলো? এটা আসলো হচ্ছে H2 থেকে H1 বিয়োগ করো, তাহলে কত আসে? 4.036 বিয়োগ 0.516 কত আসে? আসছে 3.52। দেখা গেল সবগুলো কিন্তু মিলিমিটারে, মাথা রাখবা সবগুলো মিলিমিটারে করবা, ঠিক আছে। কোনোটা সেন্টিমিটার মিটার নিয়ে যাওয়ার দরকার নেই। দূরত্ব, গড় দূরত্ব কি বেড়ে গেছিল? গড় দূরত্ব একটু আগে বের করে দেখালাম। গড় দূরত্ব আমাদের কত বেরিয়েছিল? 39.33। আসো, বক্রতার ব্যাসার্ধ, এবার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করবো। আসো, ভ্যালুটা বসাও, ঠিক আছে। চলো, আর কত? ডি কত? ডি আছে, ডি বের করো, ডি 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 আর ডি এখানে লেখা আছে 39.33 হোল স্কয়ার, সব মিলিমিটার আছে। 6 ইন্টু এইচ কত? 3.52 প্লাস 3.52 ডিভাইড বাই 2। তাহলে চলো আসো আমরা এটা ক্যালকুলেটারে দেখি কত আসে, ঠিক আছে। আসো, 39.33 হোল স্কয়ার, এরপর হচ্ছে কাকে পাই? ডিভাইডেড বাই 6 ইন্টু 3.52, ঠিক আছে, প্লাস 3.52 ডিভাইডেড বাই 2। আসো, আমাদের উত্তর আসে 75 মিলিমিটার। কি দারুণ! 75 মিলিমিটার মানে কি জানো? 7.5 সেন্টিমিটার। তার মানে এবার আসো, একটু আগে তুমি যে একটা, এই যে একটা বৃত্তাকারের
এটাকে যদি একটা গোল চিন্তা করো, এটাকে দিয়ে যদি একটা বৃত্ত চিন্তা করো, অর্থাৎ এই অংশটুকুকে যদি, এই অংশটুকু হচ্ছে মনে করো আমার হাতেরটা, যেটার জন্য আমরা এইচ বের করছি, এইচ থেকে আমরা আর, আর কি জানো, আর হচ্ছে এটা, এই আর, আর এটা কত বেরিয়েছিল 7.5 সেন্টিমিটার। এখন এটা দিয়ে বৃত্তটা কল্পনা করো, ওই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, বুঝছো? তাহলে এটা যদি একটা বৃত্ত হইতো, ওই এটা বলবো 7.5 সেন্টিমিটার বৃত্তের একটা অংশ, মানে ব্যাসার্ধ বিশিষ্ট 7.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অংশ হচ্ছে এটা। তাহলে আমরা পেরে গেছি, ব্যাসার্ধ নির্ণয় করা শেষ, আলহামদুলিল্লাহ। এবার ফলাফল লিখতে হবে, কত পেয়েছি ব্যাসার্ধ, 7.5 সেন্টিমিটার পেয়েছি। পরীক্ষণটি সম্পন্ন করে প্রয়োজনীয় হিসাব নিকাশের মাধ্যমে প্রদত্ত গোলীয় তলের ব্যাসার্ধ কত, 7.5 সেন্টিমিটার। সো সবসময় যে 7.5 সেন্টিমিটার দিবে তা না, আরো বেশিও পাইতে পারো। আমার কথা বুঝতে পারছো? এই ক্লিয়ার কি ক্লিয়ার না? একটু কমন সেন্স মাঝে মাঝে কাজে লাগাবা। যদি একটু এরকম হয় দেখবা মান একটু কম পাবা। যদি একটু যত চ্যাপ্টা হবে, যত চ্যাপ্টা হবে মান তত কি পাবা, বেশি পাবা। যদি মনে হয় আরো চ্যাপ্টা, মান আরো বেশি পাবা। যত যত গোল বেশি হবে তত মান কম পাবে, ব্যাসার্ধের মান তত কম পাবে। তাহলে এখানে আর এর মান একদম কম, এখানে আর এর মান একটু বেশি, এখানে এটার আর এর মান অনেক বেশি, কারণ এটার বৃত্ত যদি কল্পনা করে এরকম করে করতে হবে, অনেক বড় বৃত্ত। এটার বৃত্ত একটু ছোট, আর এটার বৃত্ত তো এখানে আসবে, আর এটার বৃত্ত আরো ছোট। আমার কথা বুঝছো? তো এভাবে করে চিন্তা করবা। এই তাহলে কখনো যদি মান, যদি তোমার কাছে যদি তোমার মান যদি কখনো 80 সেন্টিমিটার চলেও আসে, ভয় পাওয়ার দরকার নেই, বাট তুমি মানটা সঠিকভাবে ক্যালকুলেশন করো। এই এবার সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে গ্রাফ নাই, পিচ ও লঘিষ্ঠকরণ সতর্কতার সাথে নির্ণয় করেছি। স্ক্রুর শীর্ষ একই দিয়ে ঘুরিয়ে পিছের ত্রুটি পরিহার করেছি। স্ক্রুর প্রান্ত গলীয় ও কাঁচপাতের গায়ে আলতোভাবে স্পর্শ করিয়ে পরীক্ষা করেছি। স্পর্শ করেছে কিনা তার নিশ্চিত হওয়ার জন্য একটি পাতলা কাগজ প্রবেশ করিয়ে সতর্কতা অবলম্বন করেছি। এই তাহলে আজকের জন্য আমার ক্লাসটা সমাপ্ত।